নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, এই মুহূর্তে কিন্তু পুজো চলছে, আজকে চতুর্থী, কিন্তু তার মধ্যেই কিন্তু এই মুহূর্তে আমরা যেটা খবর পাচ্ছি যে সিবিআই কিন্তু নিম্ন আদালতে প্রথম চার্জশিট জমা দিয়েছে এবং সেই যে চার্জশিট সেখানে একটি চাঞ্চল্যকর তথ্য, সেই তথ্য কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতে উঠে এসেছে এবং তা কিন্তু শুনলে আপনারাও বেশ খানিকটা চমকে যাবেন। তার কারণ কলকাতা পুলিশ আরজিকর ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিলেন। এই ঘটনার নিরিখে সঞ্জয় রায় তার নাম, এবং তিনি কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ঘটনাচক্রে ছিলেন। তিনি ঘটনাস্থলে তাকে দেখা গিয়েছিল সিসিটিভি ফুটেজে, এবং সিবিআই এর যে রিপোর্ট পেশ করলো, চার্জশিট পেশ করলো, সেইখানে স্পষ্টত উল্লেখ করা আছে কিন্তু যে একমাত্র তিনি কিন্তু এখনো পর্যন্ত এই তদন্তে ধরা পড়েছেন যিনি কিনা এই নির্যাতন এবং খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এবং তার সঙ্গে আরো লেখা আছে সিবিআই এর চার্জশিটে যে তিনি মত্ত অবস্থায় এই ঘটনা ঘটিয়েছিলেন, এবং সেখান থেকেই কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং যুব নেতা দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক পোস্ট করে তিনি যা লিখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবো আপনাদের। কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মনে ছড়িয়ে দিন। টক টু বাংলা আসছি খবরে। দেবাংশু ভট্টাচার্য কিন্তু লিখছেন তার ফেসবুক অ্যাকাউন্টে, সরাসরি তিনি একটি ভিডিও পোস্ট করেন, কিন্তু তার আগে তিনি লিখিতভাবে কিন্তু জানান আরজিকর কাণ্ডের নিম্ন আদালতে প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই। এর মধ্যে চমকপ্রদ ব্যাপারটি কি জানেন? এই চার্জশিটে সঞ্জয় রায়কেই একমাত্র ধর্ষক এবং খুনি বলে উল্লেখ করা হয়েছে। সাথে লেখা রয়েছে মত্ত অবস্থায় সঞ্জয় এই ধর্ষণ এবং খুন করেছে। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই এক এবং একমাত্র ধর্ষক এবং খুনি মেনে নিল সিবিআইও। আশা করি এবার সমস্ত রকম কনস্পিরেসি থিওরিতে জবনিকা পতন হবে। সুতরাং এই যে বক্তব্য দেবাংশু ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, তার মাধ্যমে কিন্তু বেশ খানিকটা বিরোধীদের রীতিমতন বিঁধেছেন। এবং গত 58 দিন, ঘটনার পর থেকে 58 দিন ধরে যেভাবে বিরোধীরা বিভিন্ন ইস্যুতে এই আরজিকর ঘটনা নিয়ে বিভিন্ন মহলে থেকে যে চাপটা সৃষ্টি করা হয়েছিল এবং জুনিয়র ডাক্তাররা যে চাপটা সৃষ্টি করেছিলেন, এমনকি বিনীত গোয়েলকে সরিয়ে দিতে, তার পদ থেকে সরিয়ে দিতে, পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দিতে বাধ্য হলো রাজ্য সরকার বলা যায় এক প্রকার। সেইখানেও কিন্তু দেখা গেল 58 দিন পর বিনীত গোয়েলের নেতৃত্বেই যে পুলিশ, কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে পাকড়াও করেছিল একদিনের মাথায় 24 ঘন্টার মধ্যে, সেই সঞ্জয় রায়কে কিন্তু এখনো পর্যন্ত একমাত্র এই ঘটনায় ধর্ষণ এবং খুনের মামলায় কিন্তু তাকেই দোষী বলে মেনে নিল সিবিআই। এবং এতদিন যাবত ঘটনা ঘটার 5 দিনের মাথায় সিবিআই তদন্তভার কিন্তু দেয়া হয়েছিল, এবং সেই সিবিআই গত 53 দিন ধরে তদন্ত করে কিন্তু আজ যে রিপোর্ট পেশ করলো নিম্ন আদালতে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আমাদের মনে করিয়ে দিই আরো একবার যে আরজিকর ঘটনার রেশ কিন্তু এই পুজোর মধ্যেও কমেনি। তার কারণ এই মুহূর্তে আমরা যখন খবর করছি ঠিক তখনই কিন্তু আমরা খবর পাচ্ছি ধর্মতলায় অনশন চালাচ্ছেন 7 জন জুনিয়র চিকিৎসক, যার মধ্যে আরজিকর মেডিকেল কলেজের অনিকেত মাহাতো তিনিও যুক্ত হয়েছেন গতকাল থেকে। সুতরাং 6 থেকে নাম্বারটা বেড়ে 7 হয়েছে। 7 জন চিকিৎসক যারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে এসেছেন, তারা এই মুহূর্তে সম্পূর্ণ অনশন করছেন। তারা খাবার না খেয়ে ধর্মতলার মোড়ে, যেখানে হাজার হাজার মানুষের সমাগম হয় প্রতিদিন, তারা তাদের বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন এবং পুজোর মধ্যেও এই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন বলে কিন্তু সূত্র মারফত খবর, তারাও জানিয়েছেন এই একই কথা। সুতরাং এই যে আজকে সিবিআই এর চার্জশিট প্রকাশিত হলো, তার মধ্যে যে সঞ্জয় রায়কে একমাত্র এখনো পর্যন্ত যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তিনি ছাড়া যে কারোর নাম থাকলো না, তাহলে সেই ক্ষেত্রে এতদিন ধরে
বিভিন্ন ব্যক্তির নাম যে জড়াচ্ছে, বিভিন্ন কনস্পিরেসির কথা উঠছে, বিভিন্ন আরজিকর মেডিকেল কলেজের ভেতরে সন্দীপ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন যারা টালা থানার তৎকালীন ওসি ছিলেন অভিজিৎ মণ্ডল, তাকেও গ্রেফতার করা হয়েছে। কিন্তু তারপরেও এতদিন পরে তদন্ত চালিয়ে বিভিন্নভাবে সিবিআই তাদের বিভিন্ন টেস্ট করে তাদেরকে জেরা করেও কেন শুধুমাত্র চার্জশিটে সঞ্জয় রায়ের নামই উল্লেখ করলো, সেটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রেক্ষাপটে। এবং সেই জায়গা থেকেই বিরোধীরা এরপরে কি বলে এবং তাছাড়াও অবশ্যই শাসক দল এই পরিপ্রেক্ষিতে কি বলছেন, দেবাংশু ভট্টাচার্য ছাড়া আর অন্যান্যরা কি বলছেন, সেই দিকেও যেমন আমাদের নজর থাকবে। আমাদের নজর থাকবে পুজো পরিক্রমার দিকেও, মানুষ কিভাবে বিভিন্ন পুজো মণ্ডপে অংশগ্রহণ করছেন, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।